টার্বুলেন্সের মধ্যে দিয়ে প্লেনটা যাচ্ছে। লালমোহন বাবুর ভাষায় আমরা চলেছি 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 ধুধু মরুভূমির মাঝখান দিয়ে। প্রবাসে টুকিটাকির আরো একটা পর্বে স্বাগত নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আজকে আমরা যাচ্ছি গ্র্যান্ড ক্যানিয়ন। এই গ্র্যান্ড ক্যানিয়নটা হলো অ্যারিজোনা রাজ্যে, আর পৃথিবীর 7টা প্রাকৃতিক বিস্ময়ের মধ্যে এটা অন্যতম। মানে এটা ম্যানমেড নয়, ইটস এ ন্যাচারাল ওয়ান্ডার। তো আমাদের এখান থেকে অ্যারিজোনা পৌঁছাতে সময় লাগবে প্রায় 5.5 ঘন্টা। আমরা প্রথমে নিউ ইয়র্ক থেকে ডেনভার যাচ্ছি, লাগবে 4 ঘন্টা। তারপরে 1 ঘন্টা মতো আমরা ডেনভারে ওয়েট করে ডেনভার থেকে পৌঁছাবো ফিনিক্স, সেটাই 1.5 ঘন্টা মতো লাগবে। এবং সেই ফিনিক্স থেকে আবার প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো ড্রাইভ হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। তবে আমরা আজকে আর গ্র্যান্ড ক্যানিয়ন যাচ্ছি না, আজকে আমরা ফিনিক্সে একটু থাকবো এক রাত, আগামীকাল যাচ্ছি আমরা গ্র্যান্ড ক্যানিয়ন। তো সঙ্গে থাকুন, আমরা দেখাচ্ছি যতটা সম্ভব ডিটেলে পসিবল। আমাদের মুখের চেহারা দেখি বুঝতে পারছেন যে এয়ারপোর্টে এবং প্লেনে মাস্ক ম্যান্ডেট কিন্তু এখনো জারি আছে। এই যতক্ষণ আপনাদের সঙ্গে গল্প করছিলাম তার মধ্যে প্লেন আকাশে ওড়ার জন্য রেডি। কয়েক মিনিটের মধ্যেই প্লেন আকাশে উঠবে। আমাদের সঙ্গে থাকুন এবং টেক অফ করুন। এই সেই হাডসন রিভার, যেটা আমাদের প্রবাসী টুকিটাকিতে আপনারা অনেকবার দেখেছেন। এখন দেখুন আকাশের উপর থেকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেঘের মধ্যে ঢুকে পড়েছি এবং একটা টার্বুলেন্সের মধ্যে দিয়ে প্লেনটা যাচ্ছে। এই জন্য পাইলট বলছে যে সিট বেল্ট বেঁধে বসে থাকতে, একটু আপ ডাউন হচ্ছে, মিনিট 5 নাকি এরকম অবস্থা চলবে। এখন আমরা মিড ওয়েস্টের আকাশে, নিচেটা দেখতে পাচ্ছেন অনেকটা মরুভূমি দেখতে, কোনো গাছপালা বা সবুজের চিহ্ন নেই, একদম ফ্ল্যাট ল্যান্ড। এটাই হলো মিড ওয়েস্ট, সমতল ভূমি। প্রায় 4 ঘন্টা পর ডেনভার এয়ারপোর্টে আমরা ল্যান্ড করছি। স্থানীয় সময় সন্ধ্যে 7:10। আয়তনের দিকে ডেনভার পৃথিবীর অন্যতম বড় এয়ারপোর্ট, খুবই বড়। Welcome to Denver, everyone, where the local time is 7:10 p.m. You may continue to use and charge your phones and tablets. If you're sitting in our... প্রায় 4 ঘন্টা ফ্লাই করে আমরা পৌঁছে গেলাম ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা নেমেছি এই গেট নাম্বার B28-এ। এবং আর একটা মজার ব্যাপার হচ্ছে, পরের ফ্লাইটটাও, যেটা আমাদের ডেনভার থেকে ফিনিক্স যাব, সেটাও ছাড়বে এই B28 থেকে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, সেই একই ফ্লাইট যেটাতে আমরা এলাম, সেই ফ্লাইটটাই একটু ক্লিন করে আবার উড়ে যাবে আমাদের ফিনিক্সে। এটা রেয়ারলি হয়, বাট হ্যাপেন্স। হাতে আর একটু বেশি সময় থাকলে ডেনভার এয়ারপোর্টটা ঘুরে দেখানো যেত। এই ডেনভার এয়ারপোর্টটা খুবই বড়, মানে নিউ ইয়র্কের 2টো ম্যানহাটন নাকি এর মধ্যে ঢুকে যাবে, এত বড়। 1995 সালে এই নতুন ডেনভার এয়ারপোর্ট খোলার পর থেকেই বিভিন্ন রকমের মিথ বা জনশ্রুতি চালু আছে এই এয়ারপোর্ট সম্বন্ধে। এখন এই এয়ারপোর্টে বসে আপনাদের সেই মিথ বা 2-একটা জনশ্রুতি শোনালে কেমন হয়? একটা হচ্ছে যে এখানে একটা এয়ারপোর্টে ঢোকার আগে 32 ফুট উঁচু নীল রঙের একটা ঘোড়ার স্ট্যাচু আছে, যার ডাক নাম হচ্ছে লুসিফার, মানে লুসিফার থেকে এসেছে। লুসিফার হচ্ছে একটা শয়তান, এবং সেই ঘোড়ার লাল চোখ দিয়ে নাকি আগুন ঝরে পড়ে। আর একটা মিথ বা কনস্পিরেসি থিওরি বা জনশ্রুতি হচ্ছে যে এয়ারপোর্টের নিচে নাকি একটা টানেল আছে, সেটা 4-5 তলা গভীর, এবং সেই টানেলে নাকি এলিয়ান বা ভিন্ন গ্রহের জীবরা এসে মিটিং ফিটিং করে। এসব অনেক রকমের মিথ আছে। আপনারা যদি সময় পান গুগল করে নিলেই অনেক কিছু জানতে পারবেন। যদিও এটা আষাঢ় মাস নয়, তবু আষাঢ়ের গল্প ভালোই জমলো। ইতিমধ্যে আমরা প্লেনের ভিতরে ঢুকে গেছি এবং আমাদের ডেনভার থেকে ফিনিক্স যাওয়ার জন্য ফ্লাইট ইজ অলরেডি আকাশে উড়ে পড়েছে। আকাশ থেকেই আলো ঝলমল ডেনভার শহর দেখতে পাচ্ছি আমরা। এবং অবশেষে ঘন্টা 1.5 পরে আমরা পৌঁছে গেলাম অ্যারিজোনার ফিনিক্স এয়ারপোর্টে।
এখানে বলে রাখি যে জেনারেলি এয়ারপোর্টের কাছে যে হোটেলগুলো থাকে তারা এই এয়ারপোর্ট থেকে ড্রপ আপ এবং পিক আপ সার্ভিসটা প্রোভাইড করে। তো আমরা এখন আমাদের ওই হোটেলে কল করেছিলাম, ওদের বাস আসছে, তো সেই বাসে চড়ে আমরা গিয়ে পৌঁছাবো হোটেলে। এয়ারপোর্টের শাটলও খুব তাড়াতাড়ি এসে গেছিল এবং আমরা হোটেলেও পৌঁছে গেলাম। মাইক্রোওয়েভ আর রেফ্রিজারেটর আছে। আমরা একটা রাতই থাকছি এখানে। খুব একটা বড় হোটেল নয়, হোটেলের বাইরেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। ইন্ডিয়া ভাব এখানে, শুধু একটু ঠান্ডা, হিউমিডিটিটা একটু কম, পাতাবাহার গাছে ভর্তি, বহুদিন পরে দেখছি। এই ফিনিক্স শহরের ওয়েদার বা অ্যারিজোনার ওয়েদার পশ্চিম ভারতের বিশেষত রাজস্থানের আবহাওয়ার সঙ্গে অনেক মিল আছে। প্রচন্ড গরম পড়ে, আবার ঠান্ডাও পড়ে, কিন্তু হিউমিডিটি নেই। এই গাছটা এক ধরনের ক্যাকটাস, আর তার পাশে যে গাছটা, এটা আমার কাছে একটু অবাকই লাগলো। এটা হচ্ছে আমাদের দেশের সজনে গাছ। এখানে সজনে গাছ রাস্তার ধারে এমনি প্রাতঃ ভ্রমণ করতে এসেই আমরা মোটামুটি আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম। আজকে আমাদের প্রচুর কাজ। প্রথমে এয়ারপোর্ট থেকে রেন্টাল কারটা পিক আপ করে আমরা রওনা দেব আমাদের ডেস্টিনেশন গ্র্যান্ড ক্যানিয়নের পথে। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে অ্যারিজোনা রুট 17 নর্থ। এই রাস্তার দুপাশে মরুভূমি, তারপর কিছুটা যাওয়ার পরে আমরা আরেকটা রুট নেব, রুট 64, তারও দুদিকে মরুভূমি। দেখা যাক। ফিনিক্স থেকে আমরা স্টার্ট করলাম হোটেল থেকে বেরিয়ে, তো এখন বাজছে 11:20 বা 11:21 মতো। আমাদেরকে যেতে হবে প্রায় 230 মাইল গ্র্যান্ড ক্যানিয়নের দিকে। তো আমরা যাওয়ার পথে যেগুলো যে সিনিক বিউটি যেগুলো পাওয়া যাবে সেগুলো রেকর্ড করব। তো সঙ্গে থাকুন, আস্তে আস্তে দেখাচ্ছি। যখন নিউ জার্সিতে গাড়ি চালাই তখন আমরা ইউজ টু হচ্ছে নিউ ইয়র্কের সাইন দেখতে, এখানে দেখছি লস অ্যাঞ্জেলেসের সাইন অবভিয়াসলি। অ্যান্ড গাছের চারিদিকে যে চারপাশের গাছ, ল্যান্ডস্কেপ অনেক আলাদা। ইটস বিউটিফুল অ্যাকচুয়ালি। এখানে খেজুর গাছ, মনে হচ্ছে খেজুরের রসও দেওয়া যাবে। খেজুর গাছ, তাল গাছ টাইপের গাছে ভর্তি। আমরা ফিনিক্স ডাউনটাউন ছাড়িয়ে রুট 17 নর্থ ধরে যাচ্ছি অ্যারিজোনার উত্তর দিকে। এই ল্যান্ডস্কেপও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর গাড়ির স্পিড লিমিটও আস্তে আস্তে বাড়ছে। যত শহর থেকে দূরে যাচ্ছি স্পিড লিমিট বাড়ছে, 55 থেকে 65 হয়েছে। আমাদের বাঁদিকে যে সাদা সলিড দাগ দেওয়া লেনটা দেখছেন, এইটাকে বলে HOV লেন, হাই অকুপেন্সি ভেহিকেল লেন। মানে এই লেনে থাকতে গেলে অ্যাটলিস্ট মিনিমাম 3 জন গাড়িতে থাকতে হবে। তো আমরা যেহেতু 2 জন আছি, সেজন্য আমরা এই HOV লেনে যেতে পারবো না, আমরা নর্মাল লেন দিয়ে যাচ্ছি। HOV লেনে যাওয়ার একটাই সুবিধা হচ্ছে এখানে ভেহিকেল কম থাকে এবং এটা একটা মোটামুটি এনফোর্স করা হয় যাতে লোকে কারপুল বা কার শেয়ার করে, তাড়াতাড়ি যেতেও পারবে, প্লাস হ্যাসেলস অনেক কম। আমরা এখনো সেই রুট 17 দিয়েই চলেছি এবং যেহেতু শহর থেকে অনেকটা বেরিয়ে চলে এসছে, স্পিড লিমিটও বেড়ে গেছে। এখন এখানে স্পিড লিমিট হচ্ছে 75 মাইল পার ঘন্টা, তা আমরা প্রায় 140 কিলোমিটার পার ঘন্টা। সবাই চালাচ্ছে তার থেকেও বেশি জোরে। আমরা যত উত্তরের দিকে যাচ্ছি, এখন পর্যন্ত আমরা হয়তো মাত্র আধ ঘন্টা ড্রাইভ করেছি, দুপাশের ল্যান্ডস্কেপ আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। যেটা সব ট্রাভেলাররাই বলে থাকে যে অনেক সময় ডেস্টিনেশনে থেকে ডেস্টিনেশনে যাওয়ার পথ সেটা খুব ইন্টারেস্টিং হয়। এখন যেমন আমরা যাচ্ছি, ইটস ভেরি ইন্টারেস্টিং রাস্তা একটা। আমরা এখন যাচ্ছি একটা মোটামুটি ডেজার্টের মধ্যে দিয়ে বা মরুভূমির মাঝ দিয়ে। এই চারিপাশটা একদম ন্যাচারাল ক্যাকটাসে ভর্তি। এটা হচ্ছে ফিনিক্স সোনোরাম প্রিজার্ভ বা ডেজার্ট, এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমার প্ল্যান আছে একটা ভিডিও বানানোর শুধু এই রোড ট্রিপটা নিয়ে, একদম র ফুটেজ। সেটা আপনারা দেখবেন, আশা করছি দারুণ লাগবে। আমি জানি না গোপ্রো কতটা জাস্টিস করছে, খালি চোখে আমরা যা দেখছি তার সঙ্গে ক্যামেরার ছবির কোনো তুলনাই হয় না। তো যদি সম্ভব হয় আপনার একটু বড় স্ক্রিনে এটা দেখবেন, কিছুটা তাহলেও বোঝা যাবে।
বলতে বলতে আমরা চলে এলাম ব্ল্যাক ক্যানিয়ন সিটি বলে একটা জায়গাতে, কিন্তু আমাদের দিল্লি এখনো অনেক দূর। যদিও এখানে অফিসিয়াল স্পিড লিমিট হচ্ছে 75 মাইল বা 140 কিলোমিটার, কিন্তু লোকে এখানে প্রায় 160-70 কিলোমিটার স্পিডে চালাচ্ছে আমার ধারণা। লালমোহন বাবুর ভাষায় আমরা চলেছি 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 ধুধু মরুভূমির মাঝখান দিয়ে। এই রুট 17-এর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এতটাই অভিভূত হয়ে পড়েছি যে মাঝপথে গাড়ি থামিয়ে কিছু ছবি তোলার এবং ভিডিও করার নেশা সামলাতে পারলাম। এই যে এখন এখানে একটু নামলাম জাস্ট দেখানোর জন্য যে কি অবস্থা এই মরুভূমির পাশটাতে। এই রুট 17 চলে গেছে পুরো মরুভূমির মাঝখানে। এই গাছগুলো যে কি সেটা আমার দেখার খুব ইচ্ছা। আমার ধারণা ছিল যে এগুলো সব বাবলা গাছ, বাট গিয়ে আমি যেটা দেখলাম এটা ঠিক বাবলা গাছ নয়, তবে প্রচুর কাঁটা দেওয়া। কিন্তু এই মরুভূমিতে বেসিক্যালি কাঁটাওয়ালা গাছই থাকে। মনে আছে সে লালমোহনবাবু জিজ্ঞেস করেছিল এই উটেরা কি কাঁটা বেছে খায়, সেটাও মরুভূমি ছিল। আরও একটা জিনিস কিন্তু এখানে থাকে, সেটা হচ্ছে র্যাটল স্নেক, এবং আমাদের দেশে যাকে বলে কাঁকড়া বিছে, মানে যাকে বলে বন্য একটা জায়গা। আশেপাশে যারা গাড়ি চালিয়ে যাচ্ছে আমাদের দিকে দেখে হাত নাড়ছে, ওয়েব করছে, ওরা ভাবছে আরে বাবা এরা আবার কোত্থেকে এলো। এই 5 মিনিটে একটা ব্রেক নিয়ে আবার আমরা চলেছি 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 সেই রাস্তায়। আমেরিকায় বাস করবো আর ওয়ালমার্ট থাকবে না, সে তো হতে পারে না। এই সেই একটা বিশাল ওয়ালমার্টের ট্রাক প্রথমে আমাকে রাস্তা দিল যাতে আমি ফুটপাথ থেকে ঢুকতে পারি, তারপর এখন আমাকে ক্রস করে যাচ্ছে। এখন এই ওয়ালমার্টের ট্রাককে ক্রস করে আমরা কন্টিনিউ করছি রুট 17-এ। এখনো আমাদের প্রায় 100 মাইল মতো যেতে হবে। আমরা ফ্ল্যাগস্টাফ বলে একটা জায়গা আছে, সেই জায়গার কাছাকাছি এসে গেছি। তারপর সেখান থেকে এই 17 থেকেই আমরা ধরবো ইন্টারস্টেট 40, যে ইন্টারস্টেট 40 চলে গেছে লস অ্যাঞ্জেলেস, হলিউড। এই যে এবার আমরা লস অ্যাঞ্জেলেসের পথে, এইটা দিয়ে কন্টিনিউ করলেই পৌঁছে যাবে ক্যালিফোর্নিয়া, তারপর সেখান থেকে লস অ্যাঞ্জেলেস। Exit right to exit 340B, I-40 west toward Los Angeles. তো আমরা তো লস অ্যাঞ্জেলেস যাচ্ছি না, কিন্তু এই I-40 ওয়েস্টে কিছুটা কন্টিনিউ করে আমরা ধরবো রুট 64। আমরা এখন এই I-40-র উপরে একটা গ্যাস স্টেশনে একটু গ্যাস নিচ্ছি এবং কিছু খাওয়া দাওয়া, সেই সঙ্গে বায়ো ব্রেক। দেখা যাচ্ছে কিনা জানি না, আমরা যে জায়গায় গাড়ি পার্ক করেছি এই যে আমরা এখন একটু খাচ্ছি। আসলে এই ট্রাক কোম্পানিটা হচ্ছে শহীদ ভগৎ সিং নগর পিবি, ক্যালিফোর্নিয়ায়। এই মিডল অফ অ্যারিজোনায় এরকম একটা সর্দারজি ট্রাক দেখে খুব ভালো লাগলো। এই গাড়িতে তেল পোড়া হলো, আমাদেরও তেল পোড়া হলো, আমাদের খাওয়া দাওয়া হলো, সেই সঙ্গে বায়ো ব্রেক। এবার আবার আমরা কন্টিনিউ করছি রুট ইন্টারস্টেট 40 ওয়েস্টে। এখান থেকে 76 মাইল মতো দূরে হচ্ছে আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন। তো লেটস গো, চলে। Exit right to exit 165, I-40 business state route 64, Williams, Grand Canyon. এখন আমরা ঢুকে গেছি আমাদের লাস্ট লেগ অফ জার্নির পথে, রুট 64। এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল লেন হাইওয়ে।
আমাদের এই রাস্তায় যেতে হবে প্রায় 45 মিনিট থেকে 50 মিনিট, তারপরেই আমরা পৌঁছে যাব গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে। এই পার্ট অফ দ্য 64 যেটা আমরা পাস করছি সেটা অ্যাকচুয়ালি মহাভি ডেজার্টের একটা অংশ। মেক্সিকো থেকে শুরু হয়েছে যে মরুভূমি, সেই মরুভূমির একটা অংশ এই রুট 64 ক্রস করেছে, আমরা ওটা দিয়ে যাচ্ছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের সাউথ রিমে, তার মানে দক্ষিণ দিকের যে ভাগ সেখানে। এর এক একটা গাড়ির এন্ট্রান্স ফি হচ্ছে $35, কিন্তু 7 দিন ভ্যালিড, মানে একবার এই পার্কের টিকিট কিনলে 7 দিন পর্যন্ত ওই টিকিটেই আসা যাওয়া করা যাবে। তো এখানে অনেকগুলো গেট আছে। এখন আমরা এসেছি প্রায় 3টে বাজছে, সেজন্য ফাঁকা, ভিড় খুবই কম। সো লেটস সি। সো চেকিং প্রসেসটা খুবই সিম্পল এবং খুব মানে ফ্রেন্ডলি স্টাফ। ও তো হেসে গল্প টল্প করে আমাদের কাছ থেকে $35 নিয়ে একটা এই পার্কের একটা ম্যাপ দিয়ে দিল এবং কিছু ডিরেকশনও দিল। এন্ট্রান্স থেকে আরো 4 মাইল ভিতরে যেতে হবে। এবারে আমরা গ্র্যান্ড ক্যানিয়নের ভিতরে গ্র্যান্ড ক্যানিয়ন ভিলেজের ইভাপাই বলে একটা লজ আছে, সেই লজেই থাকবো। সবকিছুই ভেরি কনভিনিয়েন্ট হবে এখানে থাকলে। এটা হচ্ছে আমাদের লজ। পুরো জঙ্গলের ভিতরে কাঠের দোতলা বাড়ি, খুবই সুন্দর। দু একটা হরিণ চলে এলেও অবাক হব না। এই লজ বা কেবিনগুলোই থাকার একটা সুবিধা হচ্ছে আমরা থাকছি পার্কের ভিতরেই এবং খুব কনভিনিয়েন্টলি আমরা চলে যেতে পারি গ্র্যান্ড ক্যানিয়নে সূর্য ওঠা, সূর্য ডোবা কিংবা রাতের গ্র্যান্ড ক্যানিয়ন দেখার জন্য। জানি আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এর পরের এপিসোডেই আপনাদেরকে দেখাবো গ্র্যান্ড ক্যানিয়ন, সঙ্গে থাকুন। তো গায়ে পুরো কাঁটা দিচ্ছে একদম। ও মাই গড, দিস ইজ গ্র্যান্ড ক্যানিয়ন। আমরা ওইদিকে যাবো হাঁটতে হাঁটতে। পর্ব ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।